আসসালামু আলাইকুম। কি অবস্থা? এত উপস্থিতি কম কেন? সবাইকে মেনশন করে দেন। মাত্র 35, গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, আজকে আমরা পড়ব অঞ্চল পরিচিতি। ঠিক আছে, অঞ্চল পরিচিতি। গুনগুন করছে, এটা শোনা গেছে বাবা? আপনাদের যাদের আসে না, মানে যেটাকে বলে নোটিফিকেশন আসে না, তারা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখবেন। আমি যদি ইয়াও না করি, ফলোয়িং থাকলেও তারা দেখতে পারবেন। আবার কি যেন একটা সিস্টেম আছে, ওরা জানি কি বলে, যে সি ফার্স্ট মনে হয়, সি ফার্স্ট দিয়ে রাখলে আমার পোস্ট সরাসরি দেখবে ইনশাল্লাহ। এখন আসি আমাদের পড়াশোনায় খুব গুরুত্বপূর্ণ ক্লাস। এটা ভূগোলের সাথে জড়িত এবং অঞ্চল ও আঞ্চলিক, আন্তর্জাতিক ও আঞ্চলিক ব্যবস্থা এটার সাথেও জড়িত, প্রথম অধ্যায়ের সাথে। তাহলে প্রথমে দেখি, প্রথমে হলো ভৌগোলিক অঞ্চল। পৃথিবীতে ভৌগোলিক অঞ্চল যেটা আছে, সেই অঞ্চলটা হলো আপনার নিউ আর্কটিক, পেলিআর্কটিক, ইথিওপিয়ান, তারপরে হলো নিউ ট্রপিক্যাল, ওরিয়েন্টাল আর অস্ট্রেলিয়ান। 6টি ভৌগোলিক অঞ্চল হলো 6টি। 6টি মানে 1 নম্বরে হলো নি আর্কটিক এবং নিআর্কটিক অঞ্চলটা হলো এইটা, এই যে মেক্সিকো থেকে উপরে, এই মেক্সিকো থেকে উপরে পুরো অংশটা হলো নিআর্কটিক। অর্থাৎ এই অঞ্চলটাকে বলা হবে নিআর্কটিক। ম্যাপের মধ্যে লিখে রাখতে পারেন অথবা নিজে এঁকে লিখতে পারেন, এটা নিআর্কটিক অঞ্চল। অর্থাৎ নিআর্কটিক হলো মেক্সিকো থেকে উত্তর অংশ। নাম্বার 2, সেটা হলো নিওট্রপিক্যাল রিজিয়ন। জিওগ্রাফিক্যাল রিজন বা ভৌগোলিক অঞ্চল, জিওগ্রাফিক্যাল রিজিয়ন। এখান থেকে নিচে এই অংশটা পুরোটা হলো নিওট্রপিক্যাল। অর্থাৎ মেক্সিকোর দক্ষিণাংশ থেকে শুরু করে চিলি পর্যন্ত, দক্ষিণে চিলি পর্যন্ত
সবগুলো হলো নিওট্রপিক্যাল রিজন। নিওট্রপিক্যাল রিজন। এরপরে দেখেন নাম্বার 3, এটা হলো ইথিওপিয়ান রিজিয়ন। ইথিওপিয়ান রিজিয়ন সেইটা হলো এতটুকু বাদে, আফ্রিকা মহাদেশের এতটুকু বাদে, অর্থাৎ তিউনিসিয়া থেকে শুরু করে পশ্চিম সাহারা এই অংশের একটা দাগ দিয়ে বাকি যা আছে আফ্রিকার এই সবটুকু হলো ইথিওপিয়ান। ইথিওপিয়ান ইথিওপিয়ান রিজন। তাহলে ইথিওপিয়ান রিজনটা হলো আফ্রিকা মহাদেশের আফ্রিকা মহাদেশের তিউনিসিয়া থেকে পশ্চিম সাহারা, তিউনিসিয়া থেকে পশ্চিম সাহারা পর্যন্ত অঞ্চল বাদে সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ, সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ, সম্পূর্ণ আফ্রিকা মহাদেশ। এটা হলো ইথিওপিয়ান রিজন। এখন দেখেন একটুক, অর্থাৎ ইরান থেকে শুরু করতে হবে, এই জায়গা থেকে এদিক থেকে এদিক, অর্থাৎ ইন্দোনেশিয়া পর্যন্ত, অর্থাৎ ইরান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার, থাইল্যান্ড, দক্ষিণ পূর্ব এশিয়ার মানে ইন্দোনেশিয়া সহ এতটুকু অঞ্চলকে বলা হয় ওরিয়েন্টাল অঞ্চল। তাহলে নাম্বার 4 যে কটা লিখছি সে কটা মুছে ফেলি, ম্যাপে তো লেখা আছে, ম্যাপেরটা পরে মুছতেছি। 6টি রিজন আমরা দেখি। নাম্বার 4 ওরিয়েন্টাল রিজন। এই ওরিয়েন্টাল রিজিয়নটা হলো বেসিক্যালি এই অস্ট্রেলিয়ান রিজিয়ন বাদে দক্ষিণ পূর্ব এশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, অর্থাৎ ইরান, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ ও দক্ষিণ পূর্ব এশিয়া এতটুকু হলো ওরিয়েন্টাল রিজন। তাহলে বাংলাদেশ হলো ভৌগোলিক অঞ্চলগুলোর মধ্যে ওরিয়েন্টাল রিজিয়নে, ওরিয়েন্টাল রিজিয়ন। এরপরে হলো নাম্বার 5 অস্ট্রেলিয়ান রিজন। অস্ট্রেলিয়ান রিজিয়ন এটা হলো ওশেনিয়া মহাদেশ, ওশেনিয়া মহাদেশ। এই পুরোটা সবই, অর্থাৎ অস্ট্রেলিয়ান রিজনটা হলো এই পাপুয়া নিউগিনি থেকে শুরু করে অস্ট্রেলিয়া এই অংশটা, এটা সম্পূর্ণ, এটা হলো ওরিয়েন্টাল, বাংলাদেশ সহ বাকি বাংলাদেশ সহ অঞ্চলটা। আর অস্ট্রেলিয়া সহ এই অঞ্চলটা হলো অস্ট্রেলিয়ান রিজন। আর রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড এগুলো ছাড়া যা আছে সবচেয়ে বৃহত্তর যে অংশটা সেটা হলো পেলি আর্কটিক রিজন। পেলি আর্কটিক রিজিয়ন এটা সবচেয়ে বৃহত্তম, এটা সবচেয়ে বৃহত্তম। এর মধ্যে আছে ইউরোপের সব, ওরিয়েন্টাল বাদে সব এশীয়, ওরিয়েন্টাল বাদে সব এশীয়, এবং ইথিওপিয়ান বাদে
বাদে আফ্রিকা অঞ্চল, অর্থাৎ ইথিওপিয়ানটা তো আছে এই জায়গা থেকে শুরু করে একেবারে এই বৃহত্তর যে অংশটা এবং এখানে এই আরব বিশ্ব সহ এই মাঝখানে যেটা আছে এটা সবই পেলি আর্কটিক রিজন। পেলি আর্কটিক রিজন। আই থিঙ্ক আপনি 6টি রিজন বুঝতে পারছেন। 6টি রিজন বুঝতে পারছেন কিনা বলেন। প্রণালীগুলো মার্ক করে দেবো, মানে যেগুলো গুরুত্বপূর্ণ প্রণালী। গুরুত্বপূর্ণ প্রণালী 5-6টা প্রণালী গুরুত্বপূর্ণ। আগে পড়েন, আমি পরীক্ষার আগে বলে দেবো না। 6টা বুঝতে পারছেন কিনা রিজন? মেক্সিকো থেকে পুরো উত্তর আমেরিকার যা আছে এগুলো সব নিও আর্কটিক অঞ্চল। মেক্সিকো থেকে নিচে যেগুলো আছে সবগুলো নিও ট্রপিক্যাল অঞ্চল। আফ্রিকার তিউনেশিয়া থেকে পশ্চিম সাহারা দাগ দিবেন এবং উপরে যা আছে মানে নিচে নিচে সবই হলো ইথিওপিয়ান রিজিয়ন। ইথিওপিয়ান, ভারত, পাকিস্তান, বাংলাদেশ সহ ইরানের কিছু অংশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার সবই হলো ওরিয়েন্টাল রিজন। অস্ট্রেলিয়া হলো অস্ট্রেলিয়ান রিজন, আর বাকি যা আছে সবই হলো পেলি আর্কটিক রিজন। রাশিয়া পেলি আর্কটিক, ইউরোপের সব দেশ পেলি আর্কটিক, সৌদি আরব পেলি আর্কটিক, চীন পেলি আর্কটিক। আমরা বাংলাদেশ হলাম ওরিয়েন্টাল রিজনে, এটা যেন মনে থাকে। ঠিক আছে, আমি নেক্সটে যাচ্ছি। দিস ইজ দ্য ভৌগোলিক রিজনস। এখন পর্যন্ত পরীক্ষা আসে না, যে কোনো সময় চলে আসবে। বাংলাদেশ ওরিয়েন্টাল অঞ্চল, এটা কিন্তু অনেক আলোচিত বিষয়, প্রায় পরীক্ষায় থাকে। হ্যাঁ খালু বলেন। জি জি খালু, কালকে আসা লাগবে। কি আচ্ছা আচ্ছা, দেখি যাবো ইনশাল্লাহ, দেখি ঠিক আছে। আচ্ছা আচ্ছা ঠিক, হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। এবারে ভৌগোলিক প্লেটস, জিওগ্রাফিক্যাল প্লেটস। কে কোন প্লেটে অবস্থিত, এটা হলো রিজিয়ন, যে ভৌগোলিক রিজিয়ন নামে ভাগ করা হয়েছে। যে কিন্তু ভূমির গঠন অনুসারে অনেকগুলো প্লেট আছে, যে একটার সাথে একটা লাগানো, তারপরে প্লেটগুলো বিচ্ছিন্ন হয়ে যায় যে কোনো কারণে। প্লেটগুলোর মধ্যে একটা মানে বিভক্তি আছে পুরো, মানে এটা তো স্থলভাগের বিষয়, জলভাগ সহ পুরো জলভাগ স্থলভাগ সব সহ পৃথিবীটা অনেকগুলো প্লেটে বিভক্ত, হিউজ প্লেট। এবং উল্লেখযোগ্য প্লেট যদি বলি, উল্লেখযোগ্য প্লেট বলতে গেলে খুব বেশি প্লেট না। উল্লেখযোগ্য প্লেট বলতে গেলে এখানে আবার ইউরেশিয়ান প্লেটটা বড়, ইউরেশিয়ান প্লেটটা এখানে খুব বড়। প্লেট রেডি, এটা মুছে ফেলবো, এটা বুঝছেন তো, চোখে ভাসে কোন জায়গায় কোন প্লেট। দেখে একটা উত্তর করেন, তাহলে বুঝবো আপনি পারেন। একটা উত্তর করবেন, একটা। আপনার কাছে প্রশ্নটা হলো ব্রাজিল কোন রিজিয়নে? ব্রাজিল কোন রিজিয়নে? একটা প্রশ্ন করলাম। আলজেরিয়া হলো মানে বেশিরভাগই ইথিওপিয়ান রিজনে পড়ছে। নিওট্রপিক্যাল, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা ক্লাস করেন না কেন?
গুড। নেক্সটে আসেন। ওকে, এবারে প্লেটসে আসি। প্লেট ইসিরে তো বাড়িটা আটকায় যায়, এই জায়গাটা বাইরে রাখি। ওকে, নেক্সট জিওগ্রাফিক্যাল প্লেটস। একটু টাইম নিলে আবার দাগ পড়ে যায়। পরীক্ষা কিন্তু আগামী পরশুদিন পরীক্ষা হবে, কিন্তু সিলেবাস কিন্তু বড় হয়ে যাচ্ছে। 1 মিনিট, দাগগুলো না উঠালে প্লেটগুলো বোঝানো যাবে না। আচ্ছা আসেন, জিওগ্রাফিক্যাল প্লেটস আমি শুরুতে লিখি একটার পর একটা। নাম্বার 1, নর্থ আমেরিকান প্লেট। নর্থ আমেরিকান প্লেট, নর্থ আমেরিকান প্লেট হলো উত্তর আমেরিকা। এটা বোঝাই যাচ্ছে যেটা উত্তর আমেরিকা হবে। এখানে পানামা থেকে শুরু হবে, অর্থাৎ পানামা থেকে উত্তর আমেরিকা। পানামা থেকে উত্তর আমেরিকা। তবে ক্যারিবিয়ান অঞ্চল নয়, ক্যারিবিয়ান অঞ্চল এটার অন্তর্ভুক্ত হবে না। নাম্বার 2, সাউথ আমেরিকান প্লেট। নাম্বার 2 হলো সাউথ আমেরিকান প্লেট। সাউথ আমেরিকান প্লেট হলো ঠিক দক্ষিণ আমেরিকা যা আছে তাই, দক্ষিণ আমেরিকা। অর্থাৎ এইখান থেকে এদিকে সম্পূর্ণটা হলো নর্থ আমেরিকান প্লেট, আর এদিক থেকে এদিকে সম্পূর্ণটা হলো দক্ষিণ আমেরিকান প্লেট। সরি, এটা দক্ষিণ আমেরিকান প্লেট। খুব সহজ দুইটা বিষয় গেল। নাম্বার 3, কোকোস প্লেট। নাম্বার 3 হলো কোকোস প্লেট। এই প্লেটটা হলো এই জায়গা দিয়ে, এখান দিয়ে এতটুকু, এই যে ফাঁকা জায়গাটুকু, এটা হলো কোকোস প্লেট। আমি 3 নম্বর দিয়ে রাখলাম, মানে কোকোস প্লেট। কোকোস প্লেট হলো মধ্য আমেরিকার বামে। নাম্বার 4, ক্যারিবিয়ান প্লেট। ক্যারিবিয়ান প্লেটটা হলো এখানটায়, এই জায়গাটা, এটা 4 নম্বর দিয়ে রাখলাম। অর্থাৎ ক্যারিবিয়ান অঞ্চলটাই ক্যারিবিয়ান প্লেট। ক্যারিবিয়ান অঞ্চলের
16টি দেশ নিয়ে গঠিত। ক্যারিবিয়ান অঞ্চলে 16টি দেশ, এটাই হলো ক্যারিবিয়ান প্লেট। চুয়াল্লিশের ক্লাসের ভিডিও 44 ক্লাসের ভিডিও এখানে দেবো কেন? এটা এখন আবদার হলো? 44-এর ভিডিও 44-এ থাকবে, 45-এর ভিডিও 45-এ থাকবে। নাম্বার 5 এটা হচ্ছে নাচকো প্লেট, NaZCO, নাচকো প্লেট। নাচকো প্লেটটা হলো এই জায়গা দিয়ে, NaZCO, নাচকো প্লেট, অর্থাৎ দক্ষিণ আমেরিকা সংলগ্ন, দক্ষিণ আমেরিকা সংলগ্ন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, নাচকো প্লেট। নাম্বার 6 প্যাসিফিক প্লেট। নাম্বার 6 প্যাসিফিক প্লেট হলো প্রশান্ত মহাসাগরের যা আছে সব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। নাম্বার 7 আফ্রিকান প্লেট। নাম্বার 7 আফ্রিকান প্লেট, এটা হলো পুরো আফ্রিকা মহাদেশ। আফ্রিকান প্লেটটা পুরো আফ্রিকা মহাদেশ। এটা 7 আফ্রিকা মহাদেশ, আফ্রিকান প্লেট। এই যে আরব উপদ্বীপ, এইটা একটা প্লেট, অ্যারাবিয়ান প্লেট। নাম্বার 8 অ্যারাবিয়ান প্লেট। লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম আরব উপদ্বীপ, পুরো আরব উপদ্বীপটা হলো অ্যারাবিয়ান প্লেট। অ্যারাবিয়ান প্লেটে হলো এটা। এরপরে হলো পাকিস্তান, ভারত, বাংলাদেশ, এতটুকু, অর্থাৎ মিয়ানমারের কিছু অংশ সহ এখানে বাংলাদেশ ঘেঁষে, বাংলাদেশ ঘেঁষে কিছু অংশ। নাম্বার 9 এটা মুছে ফেলি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট। আর বিএনপি জামাতের মতো বলেন না যে এত প্লেট থাকতে বাংলাদেশ কেন ইন্ডিয়ান প্লেটে গেল, এরা তো সহ্য করতে পারে না, মানে সমালোচনা করতে হবে। এই জন্য একটা জনপ্রিয় একটা সমালোচনা হলো যে ইন্ডিয়ার বিরুদ্ধে বলা। এই যে বন্যা হয়েছে, পোস্ট কি ইন্ডিয়া পানি ছেড়ে দিয়েছে। পানি কি ইন্ডিয়া ছাড়বে? ইন্ডিয়া এত ক্ষমতা আছে ওখানে পানি ছাড়বে? কারণ পানি তো আসছে চায়না থেকে। মেঘালয়, আসামে 78 জন মারা গেছে বন্যায়, আর সেখানে তো কোনো বাঁধ নাই। ওখানে বাংলাদেশে বাঁধ থাকলে হয়তো, যেটা থাকলে এটা হলো স্লুইস গেট। স্লুইস গেট যে কোনো জায়গায় থাকে, আমাদের এখানেও অনেক খালে স্লুইস গেট থাকে। স্লুইস গেট তো ভিন্ন জিনিস, স্লুইস গেট আর বাঁধ এক জিনিস না। এটা আপনারা শিক্ষিত মানুষ, এটা বুঝে শুনে কথা বলবেন, পোস্ট করবেন। কারণ আপনি কিন্তু সমাজের, রাষ্ট্রের বাতিঘর। কারণ আপনি কিন্তু গ্রাজুয়েট, হুট করে আপনি পোস্ট করে ফেলেন। আপনি শিক্ষা দীক্ষা মানে আপনার কাছ থেকে যদি না শিখে আপনি পোস্ট করে ফেলতেছেন, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট করা, যে ভারত বাদ ছেড়ে দিতে চাই ফারাক্কাবাদের কারণে। ফারাক্কাবাদ কি সিলেটে? ফারাক্কাবাদ হলো রাজশাহীতে। ফারাক্কাবাদ কি সিলেটে? ফারাক্কাবাদ কি আপনার এই নেত্রকোনায়? ফারাক্কাবাদ হলো রাজশাহীর কাছে, তিস্তাবাদ হলো উত্তরবঙ্গে। আপনি সেটা লজিক্যাল কথা না বললে আপনি ফারাক্কাবাদ এখন আজকে আমাদের এই অবস্থা, ভারত আমাদেরকে পানি দিচ্ছে সেই, এগুলো বললে আপনি আসলে মানে এগুলো জাতি হিসেবে আপনার দীনতা প্রকাশ করে। আপনি যখন ভারতকে দায়ী করে পোস্ট করেন, আপনার এই পোস্টটা কিন্তু ভারতেও চলে যায়। কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা পাওয়ারফুল একটা উইপন এখন, যেটা আপনাকে বিভিন্নভাবে বায়াস করে।
আপনি যখন ধরেন আপনার উইকনেসটা কখন আপনি নিজে প্রকাশ করবেন না। যদি আপনি বলেন যে ভারত আমাদেরকে পানি দিয়ে আমাকে মেরে ফেলতেছে, সেটা এরকমের না বলে আমরা মেসিভ কিছু প্রজেক্ট নেব, সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন, যেটা নিয়ে আলোচনা হতে পারে, মানুষ থিঙ্কিং করে সেটা। কারণ আপনি একটা নেগেটিভ একটা পোস্ট দিয়ে ফেলেন, যার কারণে কিন্তু জাতি হিসেবে খুব আমাদের দীনতা প্রকাশ পায়, নাম্বার 1। নাম্বার 2 হলো একটা সার্টেন পিপল, মানে সার্টেন না, হিউজ অ্যামাউন্টের একটা হিউজ নাম্বার অফ পিপল, তারা কিন্তু এখানে মানে তারা না বুঝেই কিন্তু আপনার এটাকে একটা মানে আনরেস্ট সিচুয়েশন তৈরি করে, এবং তারা খুব বিপজ্জনক একটা বিহেভিয়ার করে। সো এগুলো করা যাবে না। ইন্ডিয়ান প্লেট এটা হলো যে বাংলাদেশ ভৌগোলিকভাবে পড়ে গেছে ভাই, বাংলাদেশ ইচ্ছা করে ইন্ডিয়ান প্লেটে যায় নাই। এটা এইখান থেকে ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার, ভারত বিডি মিয়ানমারের কিছু অংশ ও এর দক্ষিণাঞ্চল। এরপরে নাম্বার 10 হলো ওশেনিয়ান প্লেট বা অস্ট্রেলিয়ান প্লেট। এটা হলো ঠিক দক্ষিণ পূর্ব এশিয়ার এই অংশ সহ সম্পূর্ণটা অস্ট্রেলিয়ান প্লেট। এখানে কিন্তু আবার ওই যে অস্ট্রেলিয়ার রিজনটা যেটা দেখছেন, অস্ট্রেলিয়া মহাদেশের রিজনটা, এখানে অস্ট্রেলিয়ান প্লেটে কিন্তু ইন্দোনেশিয়া সহ আসবে, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণাঞ্চল ও অস্ট্রেলিয়া। এখন যে বাকি যা অংশ আছে, রেস্ট অফ দ্য রিজিয়ন, এই পুরো রেস্ট অফ দ্য রিজিয়ন এরা হলো ইউরেশিয়ান প্লেট। ক্লিয়ার? রেস্ট অফ দ্য রিজিয়ন হলো ইউরেশিয়ান প্লেটে। আসলে টেকটনিক প্লেট যেটা বলা হয়, মানে এই প্লেটগুলোর সাথে টেকটনিক শব্দটা যুক্ত হয়, সবগুলো প্লেটের সাথে টেকটনিক শব্দটা যুক্ত হয়, টেকটনিক। তবে তার মধ্যে টেকটনিক প্লেটের মধ্যে এই যে মিয়ানমারের কিছু অংশ, নেপাল এবং এই অংশটা, এখানে একটা অঞ্চল আছে, এইটাকে বলা হয় যে টাইটনিক টেকটনিক প্লেট। এই টাইটনিক প্লেটটা হলো যে ইউরেশিয়ান প্লেটের মধ্যে এখানে ক্ষুদ্র একটা অংশ আছে যেটা খুব শক্তিশালী এবং খুব বেশি মুভমেন্ট করে। এটা হলো টাইটনিক টেকটনিক প্লেট। এটা আসলে একটা সাব রিজন, একটা সাব প্লেট বলতে পারেন। টাইটনিক টেকটনিক প্লেট যে অংশটা হলো আপনার নেপাল, সিকিম, ভুটান, মিয়ানমার, তিব্বত, চায়না, যেখানে মালভূমি এবং পার্বত্য অঞ্চলটা বেশি, এবং সেই অংশটা খুব বেশি সচল। এটা ইউরেশিয়ানেরও কিছু অংশ আছে, ইন্ডিয়ান প্লেটের কিছু অংশ আছে, আবার ইউরেশিয়ান প্লেটের কিছু অংশ আছে, সব মিলিয়ে এটা খুব একটু সচল। এই জন্য টাইটনিক টেকটনিক প্লেট বলা হয়। টাইটনিক টেকটনিক প্লেট এটা হলো নেপাল সহ সিকিম অঞ্চল, এবং এইটা সবচেয়ে ভূমিকম্প প্রবণ অঞ্চল। অর্থাৎ টাইটনিক টেকটনিক প্লেট এটা হলো সচল এবং ভূমিকম্প প্রবণ অঞ্চল, এবং এখানে সবচেয়ে বেশি ভূমিকম্পের উৎপত্তি স্থল হয়ে থাকে। এই জায়গাটা ভূমিকম্পের জন্য সবচেয়ে মানে ভূমিকম্প প্রবণ অঞ্চল। তাহলে নর্থ আমেরিকান প্লেট, সাউথ আমেরিকান প্লেট, আর একটা আছে এই যে ফিলিপাইনের এই অংশটা, ফিলিপিনো প্লেট। নাম্বার 12 ফিলিপিনো প্লেট। ফিলিপিনো প্লেট এটা ফিলিপাইন ও প্রশান্ত মহাসাগর। ফিলিপাইন ও
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, ফিলিপিনো প্লেট। ফিলিপাইনের পরের অংশটা ফিলিপিনো প্লেট। আমি আবার একটু আপনাকে দেখাচ্ছি, আমি বলে যাচ্ছি, দেখেন এই পানামা থেকে একেবারে উত্তর আমেরিকা, এটা নর্থ আমেরিকান প্লেট। এই যে মধ্য আমেরিকা সংলগ্ন, এটা কোকোস প্লেট। এই পাশেরটা হলো ক্যারিবিয়ান প্লেট, এটা কোকোস প্লেট। এটা হলো সাউথ আমেরিকান প্লেট। সাউথ আমেরিকান প্লেটের সাথে লাগে আছে নাস্কো প্লেট, NaZCO, নাস্কো প্লেট। এই পাশে সম্পূর্ণ প্যাসিফিক প্লেট। এটা আফ্রিকান প্লেট, আফ্রিকা মহাদেশ। আরব উপদ্বীপ অ্যারাবিয়ান প্লেট। পাকিস্তানের কিছু অংশ বা দক্ষিণ অংশ, ভারত, বাংলাদেশ এবং মিয়ানমার সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু অংশ, এটা হলো ইন্ডিয়ান প্লেট। দক্ষিণ পূর্ব এশিয়ার দক্ষিণ অংশ এবং অস্ট্রেলিয়া সহ অস্ট্রেলিয়ান প্লেট। আর রেস্ট অফ দ্য অংশ হলো বাকি সব অংশ ইউরেশিয়ান প্লেট। তার মধ্যে টাইটোনিক টেকটোনিক প্লেটটা হলো নেপাল, ভুটান, সিকিম, মালভূমি অঞ্চল এবং মালভূমি এবং পার্বত্য অঞ্চল, নেপাল, সিকিম, ভুটান, আপনার দোকলাম, তারপর তিব্বত, এই সম্পূর্ণ অংশটা, এই অংশটা হলো টাইটোনিক এবং টাইটোনিক টেকটোনিক প্লেট। প্রত্যেকটা নামের সাথে টেকটোনিক শব্দটা যুক্ত থাকে। টেকটোনিক শব্দটা যুক্ত থাকে অর্থাৎ ইন্ডিয়ান টেকটোনিক প্লেট, এটা একটা বিষয়। সো এই টেকটোনিক প্লেটটা হলো টাইটোনিক টেকটোনিক প্লেটটা হলো বেসিক্যালি সচল প্লেট। আই থিঙ্ক ক্লিয়ার। নেক্সট রিজনে আমি যাই। নেক্সট অঞ্চলে চলে যাচ্ছে, কিন্তু এটা শেষ। আগামী বৃহস্পতিবার পরীক্ষা হবে ইনশাল্লাহ। খুব সিরিয়াসলি পড়ে পরীক্ষা দিবেন। কিছু আমি আজকে পড়াবো, বাকি কিছু অংশ কিন্তু আমি লিখে দেবো, যেগুলো আপনি ম্যাপ থেকে দেখে নেবেন। লিখে নেন, ম্যাপ থেকে যা দেখবেন, ম্যাপ থেকে যা দেখবেন। নাম্বার 1, নীল নদ যেসব দেশের উপর দিয়ে গেছে, উপর দিয়ে যায়। এখানে বুঝতে না পারলে গুগল করে দেখবেন, পড়তে হবে, নাইম ভাই সব দেখাবে না। সাহারা মরুভূমির, এগুলো সব আবার বেসিক ভিউতে আছে, ভূগোল এবং বেসিক ভিউ, ভূগোল এবং আপনার অঞ্চল ও আঞ্চলিক পরিস্থিতির মধ্যে দেয়া আছে, এগুলো আপনি খুঁজে বের করবেন। সাহারা মরুভূমি দেশের যেসব দেশের উপর দিয়ে আছে। নাম্বার 3, আমাজন, আমাজন নদীর দেশ। আমাজন নদীতে 7টা দেশের উপর দিয়ে গেছে, 7টা দেশের নাম লিখবেন। এর দুইটাই 11টা দেশ, এটা 7টি দেশ। আমাজন বনের দেশ, 9টা দেশের উপর দিয়ে গেছে কিন্তু। তারপরে ভিক্টোরিয়া হ্রদ, যেটা আফ্রিকায়, ভিক্টোরিয়া হ্রদের তীরবর্তী দেশ, তীরবর্তী দেশ, এই যে ভিক্টোরিয়া হ্রদ এখানটায়। কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, এই যে কেনিয়া, তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, এই 4টা দেশের মাঝে কিন্তু। ভিক্টোরিয়া জলপ্রপাতের দেশ, জলপ্রপাতের তীরবর্তী দেশ। এই জলপ্রপাতের তীরবর্তী দেশ কিন্তু জাম্বিয়া, জিম্বাবুয়ে, এই জায়গাটায় ওই দেখা যায়। নাম্বার 6, নাম্বার 6, এই যে কাস্পিয়ান সাগর আছে, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশগুলো কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আর্মেনিয়া, রাশিয়া। কাজাখস্তানের তীরবর্তী দেশগুলো, এগুলো সব নোট করে গ্রুপে পোস্ট করবেন। এগুলো আপনার হোমওয়ার্ক। আমি দেখবো যে এটা ভুল হয়েছে না রাইট হয়েছে। কাজাখস্তানের তীরবর্তী দেশ, মৃত সাগরের, কাজাখস্তান না, দুঃখিত, কাস্পিয়ান সাগরের, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ, মৃত সাগরের তীরবর্তী দেশ। মৃত সাগরটা ইসরায়েল, এখানটায় জর্ডান, ইসরায়েল, তারপরে ফিলিস্তিন,
আরও থাকলে তাও লিখবেন। তারপরে দানিউব নদী, যেটা ইউরোপের দীর্ঘতম নদী, না ইউরোপের দীর্ঘতম নদী তো ভলগা, না ভলগা। দানিউব নদীর তীরবর্তী দেশ বা যে সব জায়গায় প্রবাহিত হয়েছে, ভলগা নদীর তীরবর্তী দেশ, হিমালয় পর্বত যেসব দেশের মধ্যে, হিমালয় পর্বত যেসব দেশের মধ্যে, গোবি মরুভূমি একবার আসছে, তারপরে হলো কিছু দেশের সীমান্তবর্তী দেশ, গতবার কিন্তু ভেনেজুয়েলা আসছে, কাজাখস্তান, আফগানিস্তান, মিয়ানমার, ভারত, তুরস্ক, ইউক্রেন, মঙ্গোলিয়া, ব্রাজিল, চীন, রাশিয়া, সুইজারল্যান্ড, আর হলো প্যারাগুয়ে, না, হ্যাঁ প্যারাগুয়ের তীরবর্তী দেশ, সীমান্তবর্তী দেশ। তারপরে হলো এগুলো অন্তপক্ষে দেখতে হবে, এই সীমান্তবর্তী দেশগুলো। নাম্বার 12, ইউরাল পর্বতমালা যেসব দেশে, আন্দিজ পর্বতমালা যেসব দেশে, ইউরাল পর্বতমালা যেসব দেশে। তারপরে হলো আপনার গ্র্যান্ড ক্যানিয়ন বা মারিয়ানা ট্রেন্সের অবস্থান, এই প্রত্যেকটা সম্পূর্ণ জিওগ্রাফিক্যাল। আমি আপনাদেরকে দেখাবো এগুলো, কিন্তু এগুলো আপনার হোমওয়ার্ক, আমি পরে দেখাবো, এখন দেখাবো না, এগুলো আপনার হোমওয়ার্ক। এরপরে আপনি রিজনে চলে আসেন। আমাদের অঞ্চলের মধ্যে এখন যেগুলো দেখব, অঞ্চলের মধ্যে প্রথমে যেটা দেখব সেটা হলো, কোন জায়গা থেকে যে শুরু করব, নাম্বার 1 ডান দিক থেকে যাই, ইন্দোচীনের অন্তর্ভুক্ত 3টি দেশ। এই যে এইখানে দেখবেন মিয়ানমারের ডান দিকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই 3টা দেশকে মনে রাখার জন্য আমরা বলে থাকি লাভিক, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া। লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, এই 3টা দেশই কিন্তু ফ্রান্সের উপনিবেশ। নাম্বার 2তে আসেন। অঞ্চলের মধ্যে খুবই আলোচিত একটা অঞ্চল, সেটা হলো মধ্য এশিয়া। এই মধ্য এশিয়ার মধ্যে 5টি দেশ, তবে আজারবাইজানকে
অনেক ক্ষেত্রে মধ্য এশিয়ার ধরা হয়। আজারবাইজানকে অনেক ক্ষেত্রে মধ্য এশিয়ার ধরা হয়। আজারবাইজানকে এগুলো পড়া লাগবে না, যেগুলো দিয়েছি পড়া লাগবে না, বের করতে হবে, গুগল থেকে বের করে তাকাই থাকতে হবে, তাতেই হবে। 5টি দেশ, এটা আমরা মনে রাখার জন্য বলি তুতাকাকিউস্তান, তুতাকাকিউস্তান। তু মানে তুর্কমেনিস্তান, তা মানে তাজিকিস্তান। আপনি যদি চাকরি পেতে চান, পড়াশোনাকে ভয় পাওয়া যাবে না। কাজাখস্তান। যারা চাকরি পাচ্ছে, আগে পাইতো কোটা মোটা দিয়ে পাইতো, তাদের কাছে সহজ ছিল, এখন কিন্তু সহজ না, পড়াশোনা করে পেতে হবে। কিরগিজস্তান, ওতে উজবেকিস্তান। ওতে উজবেকিস্তান। এই 5টা হলো মধ্য এশিয়া। এই যে মধ্য এশিয়া, কাজাখস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, এই 5টা দেশ, এরা হলো মধ্য এশিয়ান দেশ। মনে রাখার জন্য আমরা বলি তুতাকাকিউস্তান। এই 5টা দেশে কিন্তু সাবেক সোভিয়েতভুক্ত দেশ ছিল, সাবেক সোভিয়েতভুক্ত দেশ ছিল এই 5টা। নাম্বার 3, ককেশাস অঞ্চল। ককেশাস অঞ্চলটা হলো, এই দেখেন, কৃষ্ণ সাগর এবং কাস্পিয়ান সাগরের মাঝে এতটুকু জায়গা, অর্থাৎ কৃষ্ণ এবং কাস্পিয়ান সাগরের মাঝে যারা যারা আছে তারা। তাহলে বলবেন কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল। কৃষ্ণ সাগর ও কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল ককেশাস। এখানে স্বাধীন দেশ 3টা, আর বাকি একটা আছে, সেটা রাশিয়ার অংশ, অর্থাৎ জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চেচনিয়া। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চেচনিয়া, এই 3টা হলো স্বাধীন, আর চেচনিয়া হলো রাশিয়ার অংশ, রাশিয়ার মুসলিম প্রদেশ, রাশিয়ার মুসলিম প্রদেশ চেচনিয়া। জর্জিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চেচনিয়া, রাশিয়ার মুসলিম অঞ্চল। তাহলে ককেশাস হলো কৃষ্ণ এবং কাস্পিয়ান সাগরের মধ্যবর্তী অঞ্চল। ও আরেকটা বিষয় লিখবেন, কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ, কৃষ্ণ সাগরের তীরবর্তী দেশ, সেটা যে কোনো সময় পরীক্ষা আসবে। দেশ অঞ্চল, যেমন ক্রিমিয়া আছে, ইউক্রেন আছে, কৃষ্ণ সাগরের তীরবর্তী, দেখলে তাকাইলেই দেখা যায়। একবার কিন্তু বাল্টিক সাগরের তীরবর্তী দেশ পরীক্ষা আসছে, 40তমতে মনে হয়। এই যে কৃষ্ণ সাগর, তার মানে কে? জর্জিয়া, তুরস্ক, তারপরে বুলগেরিয়া, রোমানিয়া, তারপরে হলো ইউক্রেন, তারপরে রাশিয়া, ক্রিমিয়া, এই কয়েকটা কাস্পিয়ান সাগরের তীরবর্তী দেশ পড়বেন। আর হলো বাল্টিক সাগরের তীরবর্তী দেশ, বাল্টিক সাগরের তীরবর্তী। তাহলে ককেশাস অঞ্চল গেল। নাম্বার 4 হলো সাবেক সোভিয়েতভুক্ত দেশ। ও স্যার, হ্যাঁ, সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ। এই সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশ হলো 15টি।
এখন মনে রাখবেন কীভাবে, দেখেন 1 নম্বর হলো রাশিয়া, আর 2 থেকে 6 পর্যন্ত হলো মধ্য এশিয়া, আর 7 থেকে 9 পর্যন্ত, 7, 8, 9 এই তিনটা হলো এই যে ককেশাসের 3টি দেশ। ককেশাসের অর্থাৎ মধ্য এশিয়ার 5টি দেশ, এটা হলো 2 থেকে 6, 7 থেকে 9 হলো ককেশাসের 3টি দেশ। এই 3টা, 9টা পাইলাম, এখন লাগবে আরো 6টা। দেখেন এলিলা, আমরা বাল্টিক সাগরের তীরবর্তী 3টা দেশ আছে যারা মধ্য এশিয়ার অংশ। বাল্টিক সাগরের তীরবর্তী দেশ 9টা, কিন্তু এশিয়ার মধ্যে সাবেক সোভিয়েত বক্ষ দেশের মধ্যে হলো 3টা। আচ্ছা দেখি আমরা 10 নম্বরে লিখি ইউক্রেন। ইউক্রেন নিজে কিন্তু সোভিয়েত মুক্ত ছিল। 11 নম্বরে আমরা বলতে পারি বেলারুশ। 12 নম্বরে হলো মলদোভা। এই যে ইউক্রেনের পাশেই, এই যে ইউক্রেন তার পাশে এই যে উপরে বেলারুশ, এখানে আছে এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া। বেলারুশের উপরে আছে ওইটা, আর মলদোভা হলো এই যে ইউক্রেনের সাথে লাগানো, এই যে এইটা আমি যেটা রোমানিয়া এবং ইউক্রেনের মাঝে। তাহলে 13 বলতে পারি আমরা, 13 থেকে 15 এই 3টা দেশ হলো এলিলা, মানে এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, অর্থাৎ এস্তোনিয়া, লিথুনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, এস্তোনিয়া, এরা হলো সাবেক সোভিয়েত মুক্ত 15টি দেশ। 1 নম্বরে রাশিয়া, 2 থেকে 6 হলো মধ্য এশিয়ার 5টা, 7 থেকে 9 হলো ককেশাসের 3টা, আর বাল্টিক অঞ্চলে আছে 3টা, এলিলা, এস্তোনিয়া, লাটভিয়া, লিথুনিয়া, আর ইউক্রেন, বেলারুশ, মলদোভা। এই হলো 15টা দেশ। 15টা দেশ সাবেক সোভিয়েত মুক্ত দেশ হলো, সোভিয়েত ইউনিয়ন মুক্ত দেশ 15টি। এবারে আসেন পরবর্তী ধাপ। পরবর্তীতে হলো সাবেক সোভিয়েত গেল, এরপরে নাম্বার 5 স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল হলো বেসিক্যালি মূলত 3টি দেশ, নরওয়ে, সুইডেন, আর হলো ডেনমার্ক। অর্থাৎ যেই 3টা দেশ উপদ্বীপ বা পেনিনসুলা, এই 3টা দেশই উপদ্বীপ। আপনি দেখেন আগের ক্লাসে দেখাইছিলাম, এই দেখেন নরওয়ে, সুইডেন, এই 3টা কিন্তু একটা উপদ্বীপ, মানে এই 2টা। আবার ডেনমার্ক নিজেও কিন্তু একটা উপদ্বীপ। সে বাল্টিক সাগরের মধ্যে তার একটা অংশ বা উত্তর সাগরের দিকে একটা অংশ তার উপরে চলে গেছে। সেক্ষেত্রে ডেনমার্ক সেও একটা উপদ্বীপ। তার মানে এই পেনিনসুলার মধ্যে 3টা দেশই হলো স্ক্যান্ডিনেভিয়ান মূলত। তবে বৃহৎ অর্থে আইসল্যান্ড, ফিনল্যান্ড, তারপর হলো ওর নাম কি, ফ্যারো না নাকি একটা আইল্যান্ড আছে, আর একটা হলো আইল্যান্ডের নাম অ্যাল্যান্ড একটা, আর ফ্যারো, FAROE, এটা হলো ডেনমার্কের অধীনে। ফ্যারো দ্বীপ ও অ্যাল্যান্ড, ALAND, অ্যাল্যান্ড যেটা হলো ফিনল্যান্ডের, এই অ্যাল্যান্ড দ্বীপ। তাহলে আইসল্যান্ড, ফিনল্যান্ড, ফ্যারো দ্বীপ, আইল্যান্ড দ্বীপ। এই বৃহৎ অর্থে যেমন ফ্যারো আইল্যান্ডটা হলো এই জায়গায় আইসল্যান্ডের ঠিক উপরে, এটা কিন্তু ডেনমার্কের অধীনে। আর ফিনল্যান্ডের এখানে হলো অ্যাল্যান্ড, এটা ফিনল্যান্ডের অন্তর্ভুক্ত। কিন্তু মনে রাখবেন
স্ক্যান্ডিনেভিয়ান বৃহৎ অর্থে বললে এখানে কিন্তু গ্রিনল্যান্ডটা হবে না, গ্রিনল্যান্ড কিন্তু এখানে ধরা হয় না। যদি বলা হয় নর্ডিক দেশ, নর্ডিক কান্ট্রিজ, নর্ডিক মানে উত্তর মেরুর দেশ, সেখানে এই কয়েকটা হবে প্লাস হবে গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড নর্ডিক দেশ বললে হবে 5টা স্বাধীন দেশ, 5টি স্বাধীন দেশ। গ্রিনল্যান্ড তো স্বাধীন না, সেটা আমরা একত্রে বলতে পারি আসুডেফিন। স্ক্যান্ডিনেভিয়ান মূলত বললো 3টা, নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, যেই 3টা উপদ্বীপ, আর বাকিরা কিন্তু উপদ্বীপ না। তবে বৃহৎ অর্থে আইসল্যান্ড, ফিনল্যান্ড, ফ্যারো আইল্যান্ড এবং হলো অ্যাল্যান্ড আইল্যান্ড। এই অ্যাল্যান্ড হলো ফিনল্যান্ডের, ফ্যারো হলো ডেনমার্কের। খুব খারাপ লাগতেছে, ক্লাস কেমন নেব। নর্ডিক কান্ট্রিজে 5টি স্বাধীন দেশ, আসুডেফিন, আতে আইসল্যান্ড, সুতে সুইডেন, মানে ডে থাকলেই বুঝবো যে সুইডেন, মানে ডে আছে মানে সুইডেন, আর ডে মানে হলো ডেনমার্ক, আর ফিতে ফিয়ের পর ন আছে মানে ফিনল্যান্ড, আর নতে হলো নরওয়ে। তাহলে আইসল্যান্ড, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, এই 5টি স্বাধীন দেশ, অর্থাৎ এই 3টা আইসল্যান্ড এবং ডেনমার্ক। আর হলো গ্রিনল্যান্ড। গ্রিনল্যান্ড যদিও স্বাধীন না, কিন্তু গ্রিনল্যান্ড তো আলাদা একটা ভূখণ্ড। গ্রিনল্যান্ড কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান মধ্যে বললে কিন্তু গ্রিনল্যান্ড হবে না, গ্রিনল্যান্ড স্ক্যান্ডিনেভিয়ানের মধ্যে হবে না, কিন্তু নর্ডিকের মধ্যে গ্রিনল্যান্ড হবে। এটা মনে রাখতে হবে। এরপরে মধ্যপ্রাচ্য 7 নম্বরে। মধ্যপ্রাচ্যের দেশ, স্বাধীন দেশ হলো 17টি। মধ্যপ্রাচ্যের স্বাধীন দেশ 17টি। এটা সীমানাটা হলো ইরান, এদিকে তুরস্ক, এদিকে মিশর, আবার ঘুরে ওটার সাথে যুক্ত করে দিবেন। তুরস্ক, মিশর, এই যে ইয়েমেনের সাইড দিয়ে ঘুরাই নিয়ে যাবেন। এখানে 17টা দেশ, এরা সবাই হলো 17টা দেশের মধ্যে একমাত্র ইসরায়েল এবং তুরস্ক, এই 2টা দেশ, এবং ইরান, 17টা দেশের মধ্যে ইসরায়েল হলো মুসলিম দেশ না। আবার ইরান এবং তুরস্ক তারা কিন্তু আরব দেশ না। আরব দেশ বলা হয় যাদের ভাষা আরবি। ইরানের ভাষা ফার্সি, তাই ইরান আরব দেশ না। তুরস্কের ভাষা তুর্কি, তাই তুরস্ক আরব দেশ না। আরব দেশ বলা হবে যাদের ভাষা আরবি। মনে রাখবেন, আরব দেশ ইকুয়াল টু যাদের ভাষা আরবি, ভাষা আরবি। এই আরবি ভাষা আছে 22টি দেশের। এই জন্য আরব দেশ হলো পৃথিবীতে 22টা, মানে 23টা দেশের, যদিও 23টা দেশের, কিন্তু আরব লীগের সদস্য আবার হলো 22টা দেশ। আরব লীগ, এই আরব লীগের সদস্য দেশ হলো 22টা, আর আরব দেশ হলো 23টা। আরব দেশ 23টা, আরব লীগের দেশ হলো 22টা। যাদের ভাষা আরবি তারাই আরব দেশ। আমরা যেটা বলতে চাচ্ছিলাম, মধ্যপ্রাচ্য হলো তুরস্ক, মিশর, এখানে ইরান, এটা ঘুরে আবার জয়েন করবেন, তাইলেই হবে। দেখেন এখানে 17টা দেশ, আমি যদি গুনি, মিশর, ইসরায়েল, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, জর্ডান, তুরস্ক, ইরাক, ইরান, কুয়েত, সৌদি, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, ইয়েমেন, 16টা হইল কে? আর একটাকে লেবানন। লেবানন বলছি না সাইপ্রাস? হ্যাঁ, লেবানন, 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 সাইপ্রাস। আবার বলি আমি, তুরস্ক, সিরিয়া, সাইপ্রাস, লেবানন, ইসরায়েল, মিশর, জর্ডান, ইরাক, ইরান, সৌদি, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই, ওমান, ইয়েমেন, ফিলিস্তিন। ফিলিস্তিনটা মাঝখানে বলি নাই, 17টা। মধ্যপ্রাচ্য আপনি মনে রাখবেন, উত্তরে তুরস্ক, উত্তরে তুরস্ক, পশ্চিমে মিশর, দক্ষিণে ইয়েমেন,
আর পূর্বে ইরান। এর মাঝে 17টা দেশ হলো মধ্যপ্রাচ্যের। মধ্যপ্রাচ্যের দেশ হলো 17টা। 8 নম্বর হলো মধ্য আমেরিকা। মধ্য আমেরিকার মধ্যে 7টি দেশ, স্বাধীন 6টি। 7টি দেশ, স্বাধীন 6টি মধ্য আমেরিকার মধ্যে। মধ্য আমেরিকার মধ্যে এটা হলো ঠিক মেক্সিকো থেকে পানামার মধ্যে, এতটুকু জায়গা। মেক্সিকো থেকে পানামার মধ্যে, এর মধ্যে যে কটা দেশ আছে দেখেন, মেক্সিকো থেকে পানামা আর কলম্বিয়ার উপরে আমি যে দাগ দিলাম, এটা হলো মধ্য আমেরিকা। মধ্য আমেরিকা অঞ্চল, কিন্তু মধ্য আমেরিকার প্রত্যেকটা দেশই কিন্তু উত্তর আমেরিকার মহাদেশের। মধ্য আমেরিকা তো আর মহাদেশ না, এটা তো অঞ্চল। প্রত্যেকটা দেশই মধ্য আমেরিকা মানে উত্তর আমেরিকা মহাদেশের অন্তর্ভুক্ত। মধ্য আমেরিকার মধ্যে এখানে একটা দেশ আছে বেলিজ। এই যে আমরা একেবারে উপরে যেটা পরাধীন রাষ্ট্র, সেটা হলো বেলিজ। বেলিজ পরাধীন। তারপরে হলো নিচে দেখেন হলুদ জায়গাটা, যেটা গুয়েতেমালা। গুয়েতেমালা। নাম্বার 3, গুয়েতেমালার পরে আছে এল সালভেদার। এল সালভেদার। নাম্বার 4 হন্ডুরাস। হন্ডুরাস। নাম্বার 5 হলো নিকারাগুয়া। নিকারাগুয়া। নাম্বার 6 হলো কোস্টারিকা। কোস্টারিকা। নাম্বার 7 হলো পানামা। মাথাটা ঘুরাচ্ছে, কেমনে যে আমি রিটেন ক্লাস নেবো আজকে। পানামা, কোস্টারিকা, নিকারাগুয়া, এল সালভেদার, হন্ডুরাস, গুয়েতেমালা, বেলিজ। মধ্য আমেরিকার দেশ হলো 7টি। এরপরে 9 ক্যারাবিয়ান অঞ্চল। এখানে 16টি স্বাধীন দেশ। ক্যারাবিয়ান অঞ্চলের দেশ হলো 16টি। 16টি স্বাধীন। এখান থেকে দেখবেন এই কিউবা থেকে এদিকে যে কয়টা দেশ আছে দ্বীপ হবে, সবগুলাই কিন্তু দ্বীপ। ক্যারাবিয়ান অঞ্চলে সবই কিন্তু দ্বীপ। অর্থাৎ ক্যারাবিয়ান সাগরের দ্বীপ যারা, এই সাগরের দ্বীপ রাষ্ট্রগুলোই হলো ক্যারাবিয়ান রাষ্ট্র। এটা দেখে নেবেন, আপনার বেসিক ভিউতে এই অঞ্চলটা পাবেন নতুন বইয়ের 150 পৃষ্ঠার দিকে, 50 থেকে 54 পৃষ্ঠা, 150 পৃষ্ঠার মধ্যে। আগের বইতে হয়তো বা ওই কাছাকাছি আর কি। আগের বইতে হয়তো বা ধরেন 2021 এডিশন যেটা ছিল, ওখানে হয়তো বা 140 পৃষ্ঠা থাকতে পারে। ক্যারাবিয়ান অঞ্চলে 16টি স্বাধীন দেশ। এইটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হলো 3টা, একটা হলো পলিনেশিয়া, মেলোনেশিয়া, আর একটা হলো মাইক্রোনেশিয়া। এই অংশটা খুবই খুবই ক্রিটিক্যাল, খুবই ক্রিটিক্যাল। মাইক্রোনেশিয়া, মেলোনেশিয়া আর হলো আপনার পলিনেশিয়া। এটাও ওই বেসিক বির ওখানে দেয়া আছে, আমি জাস্ট আপনাকে বুঝিয়ে দিচ্ছি। মাইক্রোনেশিয়া, মেলানোশিয়া, মাইক্রোনেশিয়া, তারপরে হলো আপনার মেলোনেশিয়া, মেলোনেশিয়া, আর একটা হলো পলিনেশিয়া, আর একটা হলো ওশেনিয়া। ওশেনিয়া, ওশেনিয়াটা সহজ। ওশেনিয়ার মধ্যে শুধু অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ড। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, এই দুইটা হলো ওশেনিয়ায়। এই যে এই দুইটা হলো ওশেনিয়া। এখন হলো আপনার মাইক্রোনেশিয়া, তারপরে হলো মেলোনেশিয়া আর পলিনেশিয়া।
মাইক্রোনেশিয়া যেখানে আছে এখানে 5টা ছোট ছোট দ্বীপ আছে মাইক্রোনেশিয়ার মধ্যে। দেখেন এই জায়গাটা হলো মেলানেশিয়া। দেখেন এই যে পাপুয়া নিউগিনি থেকে এই জায়গাটা, এটা হলো মেলানেশিয়া। আপনি নাউরুর পিছনে রাখবেন, অর্থাৎ ফিজি সহ। এটা হলো মেলানেশিয়া। মেলানেশিয়া মানে কালো, যারা একটু কালো থাকে তারা, মানে কৃষ্ণাঙ্গ যারা। আর ক্ষুদ্র দ্বীপ নিয়ে হলো মাইক্রোনেশিয়া, যেটা এখান থেকে এদিকে, এই যে মারিয়ানা ট্রেন্স, তারপরে হলো আপনার মার্শাল দ্বীপপুঞ্জ, এটা হলো আপনার মাইক্রোনেশিয়া। আর বাকি যেটা আছে সেটা হলো পলিনেশিয়া। অর্থাৎ মেলানেশিয়া হলো আপনার ঠিক অস্ট্রেলিয়া থেকে ডানে, এই অল্প একটু জায়গা মেলানেশিয়া। এই মেলানেশিয়ার মধ্যে দেশ আছে আপনার 5টি দ্বীপপুঞ্জ: নাউরু, ক্যারোলিন, মার্শাল, সরি ভাই, মেলানেশিয়ার দেশ মধ্যে 60টা। মেলানেশিয়ার এইখানে 7টা দেশ। মেলানেশিয়ার 7টা দেশ হলো আপনার ফিজি, পাপুয়া নিউগিনি, সলোমন দ্বীপপুঞ্জ, সান্তোক্রুজ, বিসমার্ক, ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া। আপনি এখানের দিকে তাকালেই হবে ম্যাপ থেকে, এই যে হলুদ অংশটা, নাউরু এখানে হবে, সলোমন দ্বীপপুঞ্জ, টুভেলুটা বাইরে হবে। অর্থাৎ আমি আপনাকে কেমনে বোঝাই, এখানে দেখেন নাউরু, সলোমন, ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া, এই জায়গাটা নাউরু, সলোমন, ভানুয়াতু, নিউ ক্যালেডোনিয়া, পাপুয়া নিউগিনি, তারপরে হলো বিসমার্ক, ভিক্টোরিয়া, এইগুলো। আপনি খালি বোঝার চেষ্টা করেন যে এই জায়গাটা মেলানেশিয়া, আর এর পরে যেটা আছে সেটা হলো পলিনেশিয়ার, উপরে হলো মাইক্রোনেশিয়া। আপনি জাস্ট বেসিক ভিউতে 3টা আলাদা করে দেয়া আছে, আপনি জাস্ট ওখানে কল্পনা করেন আর ওখান থেকে মিলাবেন। আমি আপনাকে এখানে দেখাই যাচ্ছি যে মাইক্রোনেশিয়ার মধ্যে দেশ হলো 5টা, পলিনেশিয়া হলো 6টা, মেলানেশিয়া হলো 7টা। মাইক্রোতে 5, মেলানেশিয়ায় 7, পলিনেশিয়ায় 6, ওশেনিয়ায় 2। মাইক্রোনেশিয়া যে 5টা দ্বীপ আছে, মাইক্রোনেশিয়ার মধ্যে 5টা দ্বীপ, নাউরু তো এখানে হবে, আমি দুঃখিত, নাউরু পলিনেশিয়ার মধ্যে হবে। জাস্ট এখানে দেখে নেই, নাউরু হবে মাইক্রোনেশিয়ার মধ্যে। মাইক্রোনেশিয়ার নাউরু, ক্যারোলিন, মার্শাল, নাউরু, ক্যারোলিন, মার্শাল, কিরিবাতি। 5 হলো গুয়াম কিন্তু ইউএসএর, গুয়াম কিন্তু তাদের মধ্যে না, অর্থাৎ তাদের মানে স্বাধীন না। মেলানেশিয়া হলো ফিজি, পাপুয়া, এক ফিজি। মেলানেশিয়া উপরেটা মাইক্রো, এটা মেলানো, আর পাশে যা আছে এখানে কিরিবাতির পরে সলোমন দ্বীপপুঞ্জের বাইরে টুভেলু থেকে শুরু করে এদিকটা সব পলিনেশিয়া। এদিকে এটা পলিনেশিয়া, হাওয়াই দ্বীপও কিন্তু পলিনেশিয়ার মধ্যে। এটা পলিনেশিয়া, ওটা পলিনেশিয়া। কারণ ওখান থেকে দেখা যাবে মেলানেশিয়া আর হলো মাইক্রোনেশিয়া। এরপর ওখান থেকে ফিজির পর থেকে যা আছে সব হলো এখানে চলে আসবে, অর্থাৎ পলিনেশিয়ার মধ্যে চলে আসবে। ফিজির পর থেকে যা আছে সেটা পলিনেশিয়ার মধ্যে চলে আসবে। ফিজির পর থেকে, ফিজি কিন্তু মেলানেশিয়া, ফিজির পরে। তাহলে ফিজি, 2 পাপুয়া, 3 সলোমন, 4 নিউ ক্যালেডোনিয়া। এই নিউ ক্যালেডোনিয়া কিন্তু স্বাধীন দেশ না, এটা কিন্তু ফ্রান্সের নিউ ক্যালেডোনিয়া। তাহলে ফিজি, পাপুয়া, তারপরে সলোমন, নিউ ক্যালেডোনিয়া, সান্তোক্রুজ, ভানুয়াতু,
বিসমার্ক, ভানুয়াতু বিসমার্ক, ভানুয়াতু বিসমার্ক। পলিনেশিয়ার দেশ হলো মানে স্বাধীন দেশ 6টা, কিন্তু এখানে পরাধীন অনেক, বাকি যা আছে অনেক পরাধীন। যেমন হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্র, এটা কিন্তু স্বাধীন না। পলিনেশিয়ার দ্বীপ বেশি, মনে রাখবেন এখানে দ্বীপ বেশি, তবে স্বাধীন দেশ মাত্র 6টা। পলিনেশিয়ায় স্বাধীন দেশ মাত্র 6টা: টোঙ্গা, সামোয়া, টুভেলু, টোঙ্গা, সামোয়া, টুভেলু, টোঙ্গা, সামোয়া, টুভেলু। তারপরে হলো কুক, তাহিতি, কুক দ্বীপপুঞ্জ কিন্তু নিউজিল্যান্ডের, মানে এটা 6টা টেরিটরি, স্বাধীন দেশ না, মানে টেরিটরি। কুক আইল্যান্ড নিউজিল্যান্ডের, তাহিতি 5 হলো তাহিতি, এগুলো খুব কঠিন। ইস্টার আইল্যান্ড 6 হলো ইস্টার আইল্যান্ড, এটাও ইস্টার আইল্যান্ড, এটা স্বাধীন না। তার মানে স্বাধীন হলো টোঙ্গা, সামোয়া, টুভেলু, আর হলো তাহিতি। 4টা হলো স্বাধীন, 4টা স্বাধীন। বাকিগুলো তো এখানেও 5টা স্বাধীন, এখানে 4টা স্বাধীন। তার মানে এই 4টা অঞ্চল। এখন আপনি পরীক্ষার সিলেবাস নেন, এখান থেকে মিলিয়ে নিয়ে আবার 10-এ আমার ক্লাস শেষ হলে আবার দেখে নিয়েন। পরীক্ষা, বিসমিল্লাহ। 1 নম্বর মহাদেশ পরিচিতি, কোনটা কোন মহাদেশে, খালি জানলেই হবে কোন দেশ কোন মহাদেশে। এরপর মহাসাগর, কোনটা কোন মহাসাগরের দ্বীপ। নাম্বার 3 জলবায়ু পরিচিতি, কোন অঞ্চলটা কোন জলবায়ু। নাম্বার 4 রেখার পরিচিতি। নাম্বার 6 হলো প্রণালী। নাম্বার 7 হলো অঞ্চল। নাম্বার 8 হলো যেটা আমি লিখে দিলাম আর কি, হোমওয়ার্ক, SW, আজকে যেটা লিখে দিলাম, আজকের হোমওয়ার্ক, বিশেষ করে বাংলাদেশের অঞ্চল, বাংলাদেশ নিরক্ষীয় অঞ্চলে, কর্কটক্রান্তি অঞ্চলে 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা যায়। তারপরে হলো ওরিয়েন্টাল অঞ্চল, ইন্ডিয়ান প্লেট, এই সমস্ত বিষয়গুলো। পরীক্ষা বৃহস্পতিবার, রাত 9টায়, রাত 8:45। আর সলভ ক্লাসটা হবে 9টায় ইনশাল্লাহ। পরীক্ষা 50 অথবা 100 নম্বরের হবে, নেগেটিভ মার্কস থাকবে, প্রথম যিনি হবে তাকে নিউ এডিশনের বেসিক ভিউ গিফট করা হবে, একই নম্বর যদি 3 জন পেয়ে থাকে বা একাধিক, তাহলে সবাইকে দেওয়া, মানে সবাইকে দেওয়া যাবে কেমনে, লটারি হবে। এটা বলা যায় না, যদি 2 জন থাকে দিলাম, 10 জন পাই গেল তো দেওয়া যাবে, লটারি হবে। নিউ এডিশনের প্রথম যে হবে তাকে নিউ এডিশনের বেসিক বই গিফট করা হবে, ঠিক আছে। আর পরীক্ষাটা হবে কিন্তু আপনার 50 নম্বরে থাকলে এটা 11 মিনিট টাইম থাকবে, সর্বোচ্চ 11 মিনিট, ঠিক আছে। কারণ এটা তুমি ক্লিক করবেন, প্রার্থ করতে হবে না, সেজন্য 11 মিনিটে 50টা কোশ্চেন, 100 কোশ্চেন থাকলে 22 মিনিট, ঠিক আছে। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ। ম্যাপ শেষ আমাদের, এবং বৃহস্পতিবার এই ম্যাপের ক্লাস হওয়ার পর থেকে তারপরের উইক থেকে আমরা পড়ব ইনশাল্লাহ, সিলেবাস অনুসারে আমরা পড়ব।
তবে আরেকটা ক্লাস আমি নিতে পারি, এক্সট্রা একটা ক্লাস, গাইডলাইন ক্লাস। 30 তারিখে যদি রেজাল্ট দেয় তারপরে একত্রে শুরু করলেই মনে হয় ভালো হবে। গাইডলাইন ক্লাস 2-3টা নিতে পারি। প্রণালীগুলোকে আমি স্টার দিতে চাইছিলাম না। প্রণালীর স্টার যদি বলেন আপনি, স্টার বললে 4টা বেশি গুরুত্বপূর্ণ, 4টা বেশি আসে। পানামা আসে, জিব্রাল্টার আসে, পানামা জিব্রাল্টার, সুয়েজ খাল, বাবেল মানদেব, এই 4টা বেশি গুরুত্বপূর্ণ। তবে ইদানিং গুরুত্বপূর্ণ আরো 3টা, কার্চ, দার্দানালিস, হরমুজ, কার্চ, দার্দানালিস, বসফরাস আর হলো হরমুজ। কার্চ, দার্দানালিস, বসফরাস ও হরমুজ। তবে বলা যায় না, প্রণালী যে কোনোটাই আসতে পারে কিন্তু। তবে আমি তো দেখাইছি 20টা প্রণালী, তো আপনার পড়তে কষ্ট হওয়ার কথা না, কারণ এটা চোখে ভাসে, একেবারে চোখে ভাসে কোন জায়গা থেকে মানে ইয়ে আছে এটা। ওকে, আল্লাহ হাফেজ।